এই এম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন যদি বা প্রাণটা নিয়ে বাংলাদেশ থেকে বেরিয়েও আসেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে, তারপরে কি সেই নির্বাচন কমিশনাররা পৃথিবীর কোথাও মানে এমনকি ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো একটা নিরিবিলি জীবন যুক্তরাষ্ট্র বা কোনো দেশে যাপন করতে পারবেন? তারা পারবেন পাশের মসজিদে গিয়ে নামাজে দাঁড়াতে? বাংলাদেশে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল কিংবা কখনো হয়তো আর নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা তা নিয়ে যে সরাসরি একটা সন্দেহের উদ্রেক করার মতো যথেষ্ট কারণ সারা বাংলাদেশ জুড়ে ঘটছে, তাতে নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন। মানে দেশে যখন পুলিশের এই অবস্থা যে পুলিশের সামনে একজন ব্যক্তিকে জুতাপেটা করা যায় কিংবা ভাঙচুর করা যায়, লুটপাট করা যায় মাসের পর মাস ধরে সেনাবাহিনী এবং পুলিশ উভয়ের সামনে, তখন বুঝতে অসুবিধা হয় না যে নির্বাচনের প্রচারণায় যদি বিভিন্ন পক্ষের রাজনীতিবিদরা রাস্তায় থাকেন তাদের নিরাপত্তা দেবে কে? নির্বাচনকালে যদি সহিংসতায় জড়িয়ে পড়ে দুটো পক্ষ, তখন গিয়ে কে তাদের উদ্ধার করবেন? মানে এসব প্রশ্নের স্বাভাবিক সাধারণ প্রশ্ন তো আমরা করছিলাম গত কয়েক মাস ধরে, কিন্তু এখন বলুন তো কোন নির্বাচন কমিশনার আর তার যদি মরণের ভয় থাকে তাহলে সে কি আর নির্বাচন করতে রাজি হবে? বা কেন কেন ইউনূস সরকারের গঠিত নাসির উদ্দিন সাহেবের এই নির্বাচন কমিশন নির্বাচন করতে গিয়ে নিজেদের মরণ নিজেরা ডেকে আনবেন? এইবার দেখুন পরিস্থিতি কিন্তু এই হাবিবুল আওয়াল, নুরুল হুদা, কাজী রাকিবের চেয়ে অনেক অনেক খারাপ। কারণ কি, প্রথমেই একটি দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। মানে এর আগে তো ধরেন 2014 নির্বাচনে বলা হয়েছে যে বিএনপির তো নির্বাচনে আসার সুযোগ ছিল, জামায়াতে ইসলামীর তো নির্বাচনে আসার সুযোগ ছিল, কিন্তু তারা নির্বাচনে আসেনি কেন? 2018 নির্বাচনের সময় বিএনপি, জামায়াত, ডক্টর কামাল হোসেনের গণফোরাম সহ সকল বিরোধী দলই নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু তারা দুপুর নাগাদ নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আর 2024-এ মনে করে দেখুন সেই একই যুক্তি আওয়ামী লীগ দিয়ে এসেছে যে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সবার ছিল, তারা অংশ নেয়নি। আর এবার নাসির উদ্দিন সাহেবের নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জটা কি? 35 থেকে 40% ভোটের আওয়ামী লীগকে এই সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অথচ ডক্টর ইউনূস এখন বিদেশে গিয়ে পত্রপত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন, বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে তার সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, দলটির নাম এবং প্রতীক ব্যালটে থাকবে কিনা, এমন সুনির্দিষ্ট প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেছেন এই সব সিদ্ধান্ত নাকি নেবে নির্বাচন কমিশন। তার মানে রাজপথে আন্দোলন হচ্ছে ডক্টর ইউনূসের নির্দেশে তার সমর্থক দলদের দ্বারা, তার সরকার সেই আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিচ্ছেন, আর সেই দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তার দায় এখন তিনি চাপিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনের ওপর। ভাবুন তো, আওয়ামী লীগকে এই অবস্থায় বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের পর এই এম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন, ডক্টর ইউনূসের নির্বাচন কমিশনের যারা যারা সদস্য, তারা পৃথিবীর কোথাও গিয়ে মুহূর্ত মাত্র টিকতে পারবেন? মানে পৃথিবীর কোথাও দুই দণ্ড তারা শান্তিতে দাঁড়াতে পারবেন? ডক্টর ইউনূস লন্ডন এলেন বিরাট বহর নিয়ে, 39 জন মানুষ তার সঙ্গে, তিনি থাকলেন এমন এক 6 তারকা হোটেলে, যে হোটেলে ডক্টর ইউনূসের নিজের রুমের ভাড়া ছিল প্রতি রাতে 10 লক্ষ টাকা। সেরকম এক হোটেলে থেকেও ডক্টর ইউনূস এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিক্ষোভ, সমাবেশ, স্লোগান, উত্তক্তকরণ এসবের ঠেলায় পেছনের দরজা দিয়ে ঢুকেছেন, বেরিয়েছেন। তার কোনো কোনো কর্মকর্তা পেছন থেকে স্লোগান এবং গালাগালির তোড়ে এমনকি রাস্তায় উষ্টাও খেয়েছেন, মানে হোঁচটও খেয়েছেন। এই অবস্থায় এই এম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন যদি বা প্রাণটা নিয়ে বাংলাদেশ থেকে বেরিয়েও আসেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে, তারপরে কি সেই নির্বাচন কমিশনাররা পৃথিবীর কোথাও মানে এমনকি ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো একটা নিরিবিলি জীবন যুক্তরাষ্ট্র বা কোনো দেশে যাপন করতে পারবেন? তারা পারবেন পাশের মসজিদে গিয়ে নামাজে দাঁড়াতে? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নাসির উদ্দিনের নির্বাচন কমিশনের জন্য। আর শুধু তো নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়ে করে ফেললে তার কি হবে এটাই চিন্তা নয়। একদিকে দেখুন ডক্টর ইউনূস নিজের সিদ্ধান্তের দায়ও চাপাচ্ছে এই প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের ওপর, অন্যদিকে ডক্টর ইউনূসের সমর্থক যে দল, ডক্টর ইউনূস নিজ হাতে যে দল গড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা মে মাসের শেষ থেকে ইসি পুনর্গঠনের দাবি তুলে রেখেছে। সরকারকে গিয়ে তারা বলেছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, কারণ এই নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট,
তারা আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ অবরোধ করেছে। তারা বলেছে ফ্যাসিবাদী সরকারের করা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর অধীনে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে বড় একটি দলের পরামর্শক্রমে, মানে বিএনপির পরামর্শক্রমে। এরা নিরপেক্ষতা হারিয়েছে ইশরাক হোসেনকে শপথ নিতে বলার গেজেট প্রকাশের মাধ্যমে। এ সব কিছুর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে। অবস্থাটা ভাবুন, একদিকে এই নির্বাচন কমিশনকে নির্বাচন করতে হবে যদি তারা ইউনূস সরকারের কথা মেনে নির্বাচন করতে চায় আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগের রোষের শিকার তাদের হতে হবেই হবে। অন্যদিকে এনসিপি, যারা সারা বাংলাদেশে এখন সরকারের সবচেয়ে ক্ষমতাবান ক্ষমতাপুষ্ট পক্ষ, তারা বলছে বিএনপি নাকি এই নির্বাচন কমিশন গঠন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী, ডক্টর ইউনূসের আরেকটি সমর্থক পক্ষ, জামায়াতে ইসলামী এবং এনসিপি দুদলই নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই দাবি জানিয়ে এসেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। তার মানে দেখুন কতগুলো সিদ্ধান্ত নেওয়ার দায় এই নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে ইউনূস সরকার, ডক্টর ইউনূস এবং তার সমর্থক দুই দল, জাতীয় নাগরিক পার্টি আর এনসিপির তরফে। এক দল বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, অন্যদিকে আরেক দল বলছে স্থানীয় নির্বাচন করতে হবে আগে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তটিও নাকি নির্বাচন কমিশনকে নিতে হবে। অন্যদিকে বিএনপি, যাদের সমর্থন পুষ্ট বলা হচ্ছে এই নির্বাচন কমিশনকে, সেই বিএনপি ঘোর বিরোধী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের। কোনো দিকে পালানোর পথ পাবে নাসিরউদ্দিন সাহেবের এই নির্বাচন কমিশন। অন্যদিকে দেখেন বিএনপি ভেবেই নিয়েছে 5ই আগস্টের পর থেকে যে নির্বাচন হওয়া মাত্র তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করবে। মনে মনে তাদের নেতাকর্মীরা এরই মধ্যে সরকারে চলে গেছেন। আর জামায়াতে ইসলামী এবার প্রথমবারের মতো 300 আসনে নির্বাচনে অংশ নিচ্ছে এবং তারা বলছে সারা বাংলাদেশ জুড়ে তাদের সম্ভাবনা অনেক বেশি, কারণ বিএনপি চাঁদাবাজি, লুটপাট, নির্যাতন এসব করছে। তাদের কর্মীবৃন্দের বিরুদ্ধে যেহেতু এই অভিযোগ নেই, কাজেই জনগণ শেষ পর্যন্ত তাদের জনসংযোগ এবং গত কয়েক বছর ধরে তারা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে তার প্রতি বিশ্বাস রেখে তাদেরকেই নাকি ভোট দেবে। আর জাতীয় নাগরিক পার্টি, যারা এখনো ডিম ফুটে বের হয়নি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি রাজনৈতিক সিদ্ধান্ত এখন প্রায় তাদের উপরেই নির্ভর করছে গত আগস্টের পর থেকে, সেই দলটি সবে নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে। আর নিবন্ধনের জন্য আবেদন করেই তাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনের ভেতরে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে এসেছেন 400 আসনের মধ্যে 300 আসন নাকি পাবে এবার এনসিপি। এখন 400 আসনের মধ্যে 300 আসন পেলে এনসিপি, বিএনপির কি হবে? জামায়াতে ইসলামীর কি হবে? বিএনপি আর জামাত মিলে তাহলে 50-50 আসন ভাগ করে নেবে। তাহলে এই নির্বাচনের ফলটা কি দাঁড়াবে ভাবুন। সকলেই ভাবছে তারা সরকার গঠন করবে। বিএনপি আর এনসিপির এই চাপ, এই জয়ের আকাঙ্ক্ষা এবং নিশ্চিত বিজয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে নাসিরউদ্দিনের নির্বাচন কমিশন কি করে এই দল দুটিকে বিরত রাখবে এবং কি করে তারা এর মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে যাতে দুই দল বা তিন পক্ষই সন্তুষ্ট হবে। দেখেন জামায়াতে ইসলামী লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের পর সরাসরি বলেছে যে ডক্টর ইউনূসের সরকার বিএনপির প্রতি পক্ষপাত করছে। বরাবর এনসিপি বলে আসছে যে বিএনপি সবসময় তার নির্বাচনের আকাঙ্ক্ষা, তার নিয়ম নীতি, তার বিভিন্ন দাবি দেওয়া চাপিয়ে দিতে চায়। আর বিএনপির দাবি ডক্টর ইউনূসের সরকারের ভেতর দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম এখনো থেকে যাওয়ায় এবং এনসিপির সকল দাবি দেওয়া ডক্টর ইউনূসের সরকার যেভাবে মেনে নেয়, তাতে প্রমাণিত হয় যে ডক্টর ইউনূসের সরকার আসলে এনসিপির সরকার, এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট। তাহলে দেখুন আওয়ামী লীগকে বিদায় করা গেছে বটে, কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান একেবারেই কি অসম্ভব নয়? জানের ডর থাকলে ডক্টর ইউনূসের গঠিত এই নির্বাচন কমিশনের পক্ষে কোনোভাবে কি নির্বাচন অনুষ্ঠান সম্ভব? কিংবা বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা চলছে, মানে কারো নিয়ন্ত্রণ নাই দেশের ওপরে, দেশের প্রশাসনের ওপরে, সেই অবস্থায় কোন নির্বাচন কমিশনের পক্ষে কি নির্বাচন অনুষ্ঠান সম্ভব? এমনকি চাঁদ থেকে যদি কাউকে উড়িয়ে নিয়ে আসা যেত, মানে অন্য গ্রহ থেকে যদি কাউকে উড়িয়ে নিয়ে আসা যেত, তাতেও কি আপনার মনে হয় বিএনপি, জামায়াত, এনসিপি এরা সকলে কোনো ব্যক্তি বা কোনো একটি নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল হতো যে তারা সকলে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান করছে? জয়ের জন্য প্রস্তুত দলগুলো, কিন্তু কেউই আসলে ভোটে অংশগ্রহণ করে নির্বাচনের প্রকৃত ফলাফল মেনে নিতে প্রস্তুত নয়। তাহলে এই অবস্থায় নির্বাচন অনুষ্ঠান সম্ভব কি করে?
এই আলোচনাটাই আপনাদের সঙ্গে মনে হলো ভাগ করে নিই, যে অনেক দিন আলোচনা করলাম নির্বাচন কবে নির্বাচন কবে, ডক্টর ইউনূস সরকার আদৌ নির্বাচন দেবে কিনা, মানে 2026-এর জুন পর্যন্ত বলছেন, কিন্তু আসলে এই জীবনে তিনি নির্বাচন দেবেন কিনা এই নিয়েও তো অনেক সন্দেহ প্রকাশ করেছি। ডক্টর ইউনূস একেবারে 100% সফল হয়েছেন। তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে গেছেন যে এই অবস্থায় কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনের ময়দানে নামা অসম্ভব। আর বিবদমান বিভিন্ন পক্ষ শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবেন, সমাবেশ করবেন, জনসংযোগ করবেন, সে তো অসম্ভব বটেই। আর এমন এক পরিস্থিতি তিনি সৃষ্টি করেছেন, সেই পরিস্থিতিতে আর কোনোদিন বাংলাদেশে এমন নির্বাচন কমিশন গঠন করা যাবে কিনা যেই নির্বাচন কমিশন জানের ভয় তুচ্ছ করে নির্বাচন আয়োজন করবে, সেটাও বলা মুশকিল। তবে এর থেকে কি কোনো সমাধান নেই? সমাধান একটাই, এই মবের রাজত্ব, এই জোরজার মুলুকতারের রাজত্ব, এই যে ডিম ফুটে বের হওয়ার আগে রাজনৈতিক দল দাবি করে বসছে 400 আসনের 300 আসনই সে পাবে, তার আগে সেই নিজে নিজে সংস্কার করে সংসদটিকে 400 আসনের বানিয়ে নিচ্ছে, এই পুরো বিষয়গুলোর একটা অবসান হওয়া দরকার। এই অবসান ঘটানো আসলে কি আপনার আমার পক্ষে সম্ভব? এই অবসান কখন কিভাবে ঘটবে এবং অবসানের পর পরিস্থিতি শান্ত হবে, নিয়ন্ত্রণে আসবে, আবারও আইনের ভেতরে কবে থেকে বাংলাদেশ চলতে পারবে, সে কথা বলা এখন মুশকিল। কাজেই বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আরো অনেক ভবিষ্যৎবাণী করা অসম্ভব হলেও এটা খুব নিশ্চিত করেই বলা যায় যে দেশটা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।